স্লাইড দেখা যাচ্ছে? স্যার যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। র্যান্ডমলি ধরবো আর কি, এটা তো পরীক্ষা না, তোমাদের পরীক্ষার মতো প্র্যাকটিস করানো আর কি। হ্যাঁ, পরীক্ষার সময় যদিও যে ছবিগুলো দেখাবো অনেকগুলোই তোমাদের এমবিবিএস এর জন্য লাগবে না, কিন্তু জানা থাকলে হয়তো ভবিষ্যতে কাজে লাগবে আর কি। রোল 5 আছে নাকি? 5 কার? রোল 5 আছে? না, না থাকলে আশেপাশে কেউ রেসপন্স করে নাই যে, তাহলে অন্য কাউকে ধরবো। রোল 7 আছে? 7? আচ্ছা, পার্টিসিপেন্টদের মধ্যে, আচ্ছা এটা দেখে দেখে ধরি তাহলে। রোল 7 তো এখানে আছে, দেখা যায়। কথা বলে না কেন? সাদিয়া আক্তার না সাদিয়া সাত্তার? এখানে কথা না বললে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। আচ্ছা তানবিন, নোট রাখো, রোল 7 অ্যাবসেন্ট করে দেবো। হ্যাঁ, রোল 7 স্যার। হ্যাঁ, এখানে তো দেখা যাচ্ছে 7 সাদিয়া, সাদিয়া সাত্তার সেতু লেখা, ঠিক আছে না? জি স্যার, জি স্যার। হইতে 7 আসসালামু নাকি? আলাইকুম স্যার। স্যার স্যার আছে স্যার। ঘুমাইছিল নাকি? কথা স্যার শোনা যায় না? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কথা শোনা যায় না? স্যার একটু নেটওয়ার্ক প্রবলেম তো, এতক্ষণ হচ্ছে স্যার কথা বুঝতে পারিনি। আমার হচ্ছে অডিওটা ডিসকানেক্ট ছিল, খেয়াল করিনি স্যার। আচ্ছা, এখন এখন শোনা যাচ্ছে তো? জি স্যার। হ্যাঁ, কোশ্চেনটা পড়ো, পড়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যতটুকু বোঝো। ডিসপ্লে পড়ানো হয়েছে তো লেকচার, তাই না? জি স্যার। হয়েছে স্যার। হচ্ছে 40 years man presented with dysphagia. What abnormality seen in the X-ray? What is the likely diagnosis? What are the treatment options and what are the complications? পরীক্ষার সময় আজকে এরকম এক্সরে থাকতে পারে, যদিও তোমাদের এত কঠিন এক্সরে থাকবে না, কিন্তু এমবিবিএস পাস করে যাওয়ার পরে লাগবে এগুলো। কি এক্সরে এটা? কি এক্সরে সেটাকে নামটা বলো। স্যার বেরিয়াম মিল এক্সরে, বেরিয়াম সোয়ালো সোয়ালোইং এক্সরে স্যার, বেরিয়াম সোয়ালো এক্সরে। হ্যাঁ, সেটাকে বেরিয়াম সোয়ালো বলা হয়। বেরিয়াম সোয়ালো এক্সরে অফ দ্য ইসোফেগাস শোয়িং, কি শো করতেছে? স্যার এখানে স্যার বার্ড বিক অ্যাপিয়ারেন্স শো করতেছে স্যার। মানে কি? স্যার মানে পাখির ঠোঁটের মতো আর কি হচ্ছে স্যার, মানে পাখির ঠোঁট কিরকম থাকে আমি তো চিনি না, পাখির ঠোঁট তো আমি চিনি না, বুঝে বলো পাখির ঠোঁট কেমন। একটা জায়গায় ন্যারো আর একটা জায়গা ডাইলেটেশন, এই তো? মানে ডাইরেক্টেড থাকে। আপার পার্টটা স্যার ডাইলেটেড হয়ে গেছে, নিচের অংশটা এখানে হচ্ছে লোয়ার পার্টটা হচ্ছে ন্যারোইং। জি স্যার। ন্যারোইং। জায়গাটা বোঝা যাচ্ছে যে অ্যারো দেওয়া, যেটা এখান থেকে শুরু গেছে লোয়ার পার্টটা কিন্তু ন্যারো, এবং উপরের যে পার্টটা এটা নরমালি হয়তো এতটুকু ডায়ামিটার থাকার কথা ছিল, সেই তুলনায় অনেকখানি ডাইলেটেড। তাহলে এখানে ডেসক্রিপশন হবে বেরিয়াম সোয়াল এক্সরে অফ দ্য ইসোফেগাস শোয়িং স্মুথ ন্যারোইং অফ দ্য লোয়ার এন্ড, সাথে বার্ড বিক অ্যাপিয়ারেন্স বলতে পারো, কিন্তু মেইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্মুথ ন্যারোইং অফ দ্য লোয়ার এন্ড এন্ড ডাইলেটেশন অফ দ্য আপার পার্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্মুথ ন্যারোইং। দেখো এখানে যে ন্যারো আছে, কিন্তু বর্ডার আউটলাইন গুলো একেবারে স্মুথ। হ্যাঁ, যদি ইরেগুলার হয় সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে অন্য একটা। এরকম স্মুথ ন্যারোইং উইথ বার্ড বিক অ্যাপিয়ারেন্স এন্ড ডাইলেটেশন অফ দ্য প্রক্সিমাল ইসোফেগাস, 40 বছরের পুরুষ, লাইকলি ডায়াগনোসিস কি হবে?
7 তোমাকে ধরছিলাম, তুমি কন্টিনিউ করো। জি স্যার। স্যার ডায়াগনোসিস কি হতে পারে? ডায়াগনোসিস তার স্যার আগে না পারলে সমস্যা নাই, অন্য একজনকে ধরবো আর কি। আচ্ছা তার আগে তুমি বলো ডিসপ্লেজিয়ার কজ গুলো কি, কয়েকটা কজ বলো। ইসোফেজিয়াল কজ দুই ভাগে ভাগ করে বলা হয়েছে না, জি ওরোফ্যারিঞ্জিয়াল স্যার। কজ, একটা হচ্ছে ইসোফেজিয়াল কজ। ইসোফেজিয়াল কজ এটা স্যার। দুটার মধ্যে ইসোফেজিয়াল স্যার কার্সিনোমা অফ ইসোফেগাস যদি হয় স্যার, তারপর হচ্ছে স্যার পেপটিক আলসার থেকে যদি স্যার হতে পারে। বেনাইন পেপটিক স্ট্রাকচার বলে এটাকে। বিনাইন পেপটিক স্ট্রাকচার। দীর্ঘদিন যখন রিফ্লাক্স এসোফেজিটিস থাকে সেখান থেকে আস্তে আস্তে ফাইব্রোসিসের স্ট্রাকচার হতে পারে, বেনাইন স্ট্রাকচার। তারপরে অফ স্যার এককালে শিয়ার জন্য কি স্যার হতে পারে? ভেরি গুড, একালাশিয়া হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে কটা বললা তার মধ্যে এই এক্সট্রাটা কোনটা হওয়ার সম্ভাবনা? স্যার স্যার পেপটিক স্ট্রাকচার। পেপটিক স্ট্রাকচার এরকম হয় না, ওটা লোকালাইজড একটা জায়গাতে হয়। আচ্ছা ওপেন যে একালেশিয়া স্যার। Eclasia. একালেশিয়া এরকম একটা এক্সরে, একটা পেশেন্ট ডিসপ্লেজিয়া নিয়ে আসলো, তুমি এক্সরে করতে দিলা, দেখলা এরকম একটা স্মুথ ট্যাপারিং অফ দ্য লোয়ার এন্ড উইথ ডায়ালিটেশন অফ দ্য প্রক্সিমাল ইসোফেগাস। ডায়াগনোসিস ইজ একালাশিয়া কার্ডিয়া। তবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে ইসোফেজিয়াল কার্সিনোমা থাকবে। কার্সিনোমার একটা এক্সরে আমরা আবার পরে দেখবো এটাকে কিভাবে ডিফারেনশিয়েট করা যায়। তাহলে একালাশিয়া কার্ডিয়া কিন্তু ইয়াং পেশেন্টে পাওয়া যায় ডিসপ্লেজিয়ার কজ হিসেবে, হ্যাঁ। আর এলডারলি পেশেন্ট হলে সাধারণত আমরা কার্সিনোমা চিন্তা করি, ধরো 50-60 আরো বেশি বয়সের, যত বেশি বয়স হবে কার্সিনোমার সম্ভাবনা তত বেশি। তাহলে আচ্ছা এর মধ্যে আরেকটা কোশ্চেন লেখা নেই, তাহলে একালাশিয়া যদি আমরা সাসপেক্ট করি তাহলে ইনভেস্টিগেশন কি করব কনফার্ম করার জন্য? বলো যে কোনো। আচ্ছা 7 বাদ দাও, আর একজনকে দিই। রোল 3 আছে সাবা সালসাবিল নাকি? রোল 3 একালাশিয়া সম্পর্কে ডিসপ্লেজে যখন মানে লেকচার হয়েছে ওই সময় কিছু বলা হয়েছে না হয় নাই? রোল 3 কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা তোমার বোধহয় নেটওয়ার্কের সমস্যা। রোল 4 বলো মমতাজ বেগম। রোল 4 শোনা যায়? সবারই নেটওয়ার্ক প্রবলেম থাকলে তো বলা মুশকিল, ইন্টারঅ্যাক্টিভ হইতে হবে তো, এটা টিউটোরিয়াল ক্লাস, এটা তো লেকচার না। হ্যাঁ রোল 4 কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তখন শোনা যায় না নাকি? না স্যার, ইয়ারফোন খুঁজতেছি। হ্যাঁ বলো। তাহলে একালাশিয়া কার্ডিয়া সাসপেক্ট করলে আমরা আর কি ইনভেস্টিগেশন করব কনফার্ম করার জন্য? স্যার একালেশিয়া স্যার, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, তারপরে আর কনফার্মেটরি কোনটা? আচ্ছা ওপেন কোশ্চেন, যে পারো সেই বলো। বেরিয়াম সোলো। প্যারেন্টস হলে তো এখানে দেখাইলাম, আর কি করব এটা ছাড়া? ওপেন এইসব একালাশিয়া কনফার্ম করার জন্য আমরা আর কি ইনভেস্টিগেশন করব? Sir, MRI. এবারে তো বোঝা যাবে না। এবারে তো এরকম স্যার Sir, এন্ডোস্কোপি করা manometry, যাবে sir. স্যার। ভেরি গুড। এন্ডোস্কোপি স্যার, এসোফেজিয়াল manometry, sir. মনোমেট্রি। ম্যানোমেট্রি এসে Sir, manometry, জি স্যার। এখানে কিন্তু এন্ডোস্কোপি করেও কনফার্ম হওয়া যায় না। আমাদের এখানে তবে যে লোয়ার এসোফেজিয়াল যে স্ফিংটার, এটার টোনটা অনেক বেশি জি, থাকবে, স্যার। সেই টোন বেশি বোঝার জন্য ম্যানোমেট্রি করতে হবে, মানে এসোফেগাসের যে স্ফিংটার তার উপরে প্রেসার অনেক বেশি পাওয়া যাবে। এই সম্পর্কে ডিটেইলস বললাম না। এতে যদি বলা হয় যে মানে হোয়াট সিঙ্গেল ইনভেস্টিগেশন ইউ উইল ডু টু কনফার্ম দ্য একালেশিয়া, তাহলে অ্যানসারটা হবে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি। ম্যানোমেট্রি স্যার।
এরপর হচ্ছে ট্রিটমেন্ট অপশনস। রোল 13 না স্যার? 13 শোনা যায়? অং সিং না? জি স্যার, শোনা যায় স্যার। ট্রিটমেন্ট অপশন কি আছে? আচ্ছা, আমি যে ধরতেছি ডিসপ্লেজিয়ার মধ্যে একালাশিয়া কি তোমাদের পড়ানো হয়েছিল? জি স্যার। হয়েছিল। তাহলে বলো ট্রিটমেন্ট কি কি দেওয়া যায়? এরকম একটা ন্যারো যে এসোফেজিয়াল লরিন ন্যারো পেশেন্ট খেতে গেলে তারা মানে বুকটা আটকে যায়, এসোফেগাস আটকে যায়, এর ফলে মানে ফুড ম্যাটেরিয়াল গুলো এসোফেগাসে জমতে থাকে, এর জন্য পেশেন্টের ভমিটিং হয় এবং আরো কিছু কমপ্লিকেশন হয়, সেটা পরের কোশ্চেনে আছে। ট্রিটমেন্ট অপশন কি কি আছে? স্যার এখানে স্যার আমরা মেডিকেল থেরাপি দিতে পারি, এন্ডোস্কোপিক থেরাপি দিতে পারি, অথবা হচ্ছে স্যার সার্জিক্যালি স্যার যদি রিমুভ করতে পারি স্যার এটা। মেডিকেল থেরাপি কি দেওয়া হয়? স্যার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, অথবা স্যার নাইট্রেট দিতে পারি। তো এগুলাতে মানে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি কিন্তু এগুলাতে খুব একটা কাজ হয় না আর কি মেডিকেল থেরাপিতে। এগুলোর কাজ জি হচ্ছে স্যার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং নাইট্রোগ্লিসারিন, এগুলা লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টারকে কিছুটা রিল্যাক্স করে। জি স্যার। কিন্তু যাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে, রিফ্লাক্স, তাদের জি তো স্যার। স্ফিংক্টার আবার মানে লুজ থাকে, এই জন্য তাদের ক্ষেত্রে এই জি ড্রাগগুলো স্যার। কিন্তু মানে কন্ট্রাইন্ডিকেটেড বলা হয়, দেওয়া যায় না। তো এখানে আমরা জি স্যার। স্ফিংক্টার লুজ করার জন্য এই ড্রাগগুলো ইউজ করতে পারি। এরপরে এন্ডোস্কোপিক থেরাপি কি দিতে পারি? স্যার ডাইলেট করতে পারি স্যার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে নিউমেটিক ভাবে। ঠিক আছে, তারপর নিউমেটিক হচ্ছে ডাইলেটেশন। স্যার। জি স্যার। ডাইলেটেশন, ডাইলেটেশন মানে এখানে আমরা একটা মানে ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে দেবো, হ্যাঁ, ঢুকিয়ে জি দিয়ে স্যার। যে জায়গাটা ন্যারো আছে সেটার ভিতর দিয়ে পাস করবো। কোনো ড্রেনে ময়লা জমলে আমরা যেরকম একটা লাঠি দিয়ে পরিষ্কার করি, ওই টাইপের পরিষ্কার করা জি আর কি। স্যার। জি এন্ডোস্কোপিক স্যার। ডাইলেটেশন। আবার এটার লোয়ার বিভিন্ন ইসোফেজিয়াল ধরনের স্ফিংক্টার। অপশন আছে, ওটা আর যাচ্ছি না আর কি। হ্যাঁ, আর সার্জারি? স্যার ওটা হচ্ছে স্যার সার্জারি বলতে পারবো না স্যার, সেটা মায়োটমি করতে হবে স্যার সার্জারিতে। গুড। প্রোটিন একটা নাম আছে, দরকার নেই। এটা বলে হেলার্স কার্ডিওমায়োটমি। হ্যাঁ, জি কার্ডিয়াক স্যার। এন্ড, কার্ডিয়াক এন্ড এখান থেকে এটা সম্ভবত হেলার্স বলা হয়, হেলার্স কার্ডিওমায়োটমি। স্যার হেলার্স অপারেশন। এরপর হচ্ছে কমপ্লিকেশন কি হতে পারে? স্যার স্যার এখানে কি স্যার মিলটাও কি চেঞ্জ করতে হবে স্যার? হুম, স্যার এখানে কি খাবার দাবারও চেঞ্জ করে দিতে হবে, লিকুইড জাতীয় খাবার দিতে হবে এইসব পেশেন্টের ক্ষেত্রে শুধু? আচ্ছা, ভালো কথা মনে করছো। খাবার দাবারের মধ্যে এই পেশেন্টের কিন্তু লিকুইড খাবারই বেশি সমস্যা হয়, মানে লিকুইড খাবারটাই, আচ্ছা, লিকুইড খাবারের ডিসপ্লেসিয়া অ্যাভয়েড বেশি করতে হবে, হবে। যেহেতু স্ফিংক্টারটা স্ফিংক্টার প্রবলেম এবং এসোফেজিয়াল কার্সিনোমা এবং অ্যাকালেশিয়া দুটার একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা আছে যে কার্সিনোমার পেশেন্টের ডিসপ্লেজিয়া মোর উইথ সলিড ফুড আর অ্যাকালেশিয়াতে ডিসপ্লেজিয়া মোর উইথ লিকুইড ফুড। এটা যদি একেবারে খুব গ্রস কিছু না, কিন্তু একটা বলা হয় আর কি পার্থক্য। কারণ কার্সিনোমাতে যদি মানে সামান্য কিছু নারোয়িং ওপেনিং থাকে, তাহলে তো পানিটা ওখান দিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে। আর সলিড খাবার যেটা, সেটা তো মানে ছোট ছিদ্র দিয়ে যেতে পারবে না। আর জি স্যার। একালের সাথে যেহেতু টোনটা মানে স্প্রিংটার টোন বেশি থাকে, পুরোটাই বন্ধ থাকে, ঠিক আছে। এই জন্য এখানে যদি কোনো সলিড খাবার পরে, সেই সলিড খাবার তার নিজের মানে পাওয়ার, নিজের গতির মাধ্যমে কিছুটা রিল্যাক্স করার ক্ষমতা রাখে সলিড ফুড, কিন্তু লিকুইড ফুডের সেই পাওয়ারটা থাকে না আর কি। এই জন্য একালের সাথে লিকুইড ফুডের ডিসপ্লেজিয়া মোর প্রমিনেন্ট হয়। কমপ্লিকেশন কি হতে পারে দীর্ঘদিন যদি এরকম থাকে? স্যার ওয়েট লস হতে পারে। স্যার কার্সিনোমা হতে পারে স্যার। এসোফেজিয়াল কার্সিনোমা হতে পারে স্যার, স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর উইকেল রাপচার হতে পারে। রাপচার হতে পারে, পালমোনারি এক্সপিরেশন হতে পারে। রেসপিরেশন, ভেরি গুড। প্রায় সবগুলোই বলে ফেলছো তোমরা। তারপর প্রথমটা আমরা কমনলি যেটা বলি, পেশেন্ট খেতে পারবে না, বমি হবে, এর জন্য তার ম্যালনিউট্রিশন হবে, ঠিক আছে, ওয়েট লস হবে। 2 নম্বরে এই খাবারটা যখন তার বারবার উপরের দিকে উঠতে থাকবে, পরে দেখা যাবে পালমোনারি অ্যাসপিরেশন হবে, এর জন্য রিকারেন্ট অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। 3 নম্বর হচ্ছে যেহেতু এসোফেগাসে প্রেসার বেশি থাকে, আমরা বললাম প্রেসার বেশি থাকার কারণে যে কোনো সময় কিন্তু এসোফেগাসের যে কোনো জায়গায় রাপচার হতে পারে, পারফোরেশন হতে পারে।
4 নাম্বার হচ্ছে লং স্ট্যান্ডিং কেসে যদি দীর্ঘদিন পারসিস্ট করে ট্রিটমেন্ট না করায় সেক্ষেত্রে কিন্তু এসোফেজিয়াল ক্যান্সার ডেভেলপ করতে পারে। এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। প্রি ম্যালিগন্যান্ট নাম শুনছো তো? জি স্যার। জি স্যার। একটা কন্ডিশনের নাম বলতে পারবা? প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বডির যে কোনো জায়গায়। প্যারাক্সিসোফেগাস। স্যার এরিথ্রোপ্লাকিয়া এরিথ্রোপ্লাকিয়া, লিউকোপ্লাকিয়া, আর লিভারের কিছু আছে? লিভার বাউন্স ডিজ স্যার জি স্যার ফ্যাটি চেঞ্জ অফ দ্য লিভার স্যার। লিভারে কি? লিভার স্যার ফ্যাটি চেঞ্জ অফ দ্য লিভার স্যার। লিভার সিরোসিস স্যার ফ্যাটি লিভার না, সিরোসিস অফ লিভার থেকে হেমাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। জি স্যার লিভার সিরোসিস ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি তোমাদের অস্পিতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এরকম কোশ্চেন হতে পারে, অথবা এই কথাগুলো ভাইবা বোর্ডের মধ্যে আসতে পারে একাল আসে যদি কোথাও চলে আসে। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে কারো কোনো কোশ্চেন আছে একালাশি সম্পর্কে? স্যার কমপ্লিকেশনস গুলো স্যার আরেকবার যদি বলতেন। কমপ্লিকেশন আচ্ছা স্যার একটু লিখে দিই সংক্ষেপে। নিউমোনিয়া, পারফোরেশন, আচ্ছা ম্যালনিউট্রিশন। হ্যাঁ, ম্যালনিউট্রিশন কেন হবে সেটা তো বুঝছো, খেতে পারবে না, বমি হবে, ইনঅ্যাডিকুয়েট ইনটেক, সোজা কথা। তারপরে আছে অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়া, এরপরে ইসোফেজিয়াল পারফোরেশন বা রাপচার। সংক্ষেপে লিখলাম। আর হচ্ছে ইসোফেজিয়াল কার্সিনোমা, ক্যান্সার ডেভেলপ করতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? একালাশে স্যার কার্সিনোমাটা কি স্কোয়ামাস সেল কার্সিনোমাই হবে, মানে কলামনার সেল কার্সিনোমা হওয়ার কি কোনো চান্স আছে এখানে? কার্সিনোমা লোয়ার এন্ডে যদি হয় তাহলে ইউজুয়ালি অ্যাডেনোকার্সিনোমা হয়। হ্যাঁ, কারণটা হচ্ছে তিনটা এরিয়াতে যদি ভাগ করা হয়, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। লোয়ার পার্টে সাধারণত অ্যাডেনোকার্সিনোমা হয়, আর মিডল এবং আপার পার্টে হলে স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়। এবারে নির্দিষ্ট করে বলা যাবে না আর কি, হ্যাঁ, কোনটা কোথায় হবে। লোয়ার এন্ডে কোনটা? ট্রিটমেন্ট অপশনটা। ট্রিটমেন্ট অপশনস, ট্রিটমেন্ট অপশন এক নাম্বার হচ্ছে মেডিকেল থেরাপি। মেডিকেলের মধ্যে আমরা বললাম ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং নাইট্রেটস। এরপর আছে এন্ডোস্কোপিক থেরাপি, পুরোটা লিখলাম না। এন্ডোস্কোপিক ডাইলেটেশন, সোজা কথা, ডাইলেটেশন করার অনেক সিস্টেম আছে, নিউমেটিক ডাইলেটেশন, বগি ডাইলেটেশন। বগি ডাইলেটেশন বুঝবে? বগি যে মাটি যে গর্ত করে, ওই যে বিল্ডিং করার সময় একটা যন্ত্র দিয়ে গর্ত করে না, সেরকম একটা জিনিস ঢুকিয়ে এটা ডাইলেট করা হয়। এরপর আছে সার্জারি। স্যার আমাদের হচ্ছে স্যার এন্ডোস্কোপিক থেরাপির মধ্যে বোটুলিনাম টক্সিন ইনজেকশনের কথা স্যার বলছিলেন ট্রিটমেন্টের মধ্যে। স্যার এটা কেন দেওয়া হয়? হ্যাঁ, এই বোটুলিনাম টক্সিনটা স্ফিংক্টারটাকে রিল্যাক্স করে, একটা অপশন আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমি মিস করে ফেলছি। বোটুলিনাম টক্সিন আছে, বোটক্স নামে পাওয়া যায়। হ্যাঁ, বোটক্স ইনজেকশন। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে পরে আবার সময় থাকলে আলাপ করবো। আচ্ছা, এই স্লাইডটা একইভাবে মানে সিনারিও ধরো একই, 60-year-old ম্যান প্রেজেন্টেড উইথ ডিসপ্লেজিয়া। এখানে বয়সটা বেশি এবং এক্সরে অ্যাপিয়ারেন্সের মধ্যে কিছু পার্থক্য আছে। এটা একজন বলো দেখি, রোল 20 আছে নাকি? 20 জি স্যার। হ্যাঁ, দেখে বলো তো ডেসক্রিপশনে আগে যে এক্সরেটা দেখলাম তার সাথে এখানে কিছু ডিফারেন্স আছে কিনা। স্যার আগেরটা ইয়াং এজের ছিল, এটা একটু ওল্ড এজের। হ্যাঁ, সিনারিওর মধ্যে। আর এক্সরেতে স্যার এক্সরের মধ্যে
স্যার আগেরটাতে যেরকম একদম মানে লাস্ট পার্টের দিকে ন্যারো হয়েছিল, এখানে মিডল পার্ট থেকে ন্যারোইং শুরু হয়েছে। এখানে মোট কথা ইরেগুলার ন্যারোইং স্যার। এখানে ন্যারোইংটা দেখো ইরেগুলার, আগেরটা যেরকম রেগুলার ছিল এখানে দেখা যাচ্ছে ইরেগুলার ন্যারোইং, ঠিক আছে? জি স্যার। ইরেগুলার হওয়ার কারণে কিন্তু আমাদের ওই ডায়াগনস্টিক ইমপ্রেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এরকম ইরেগুলার ন্যারোইং এবং প্রক্সিমাল পার্টটা যেরকম ডাইলেটেশন, আগেরটা যেরকম ডাইলেটেশন ছিল সেরকম অত বেশি ডাইলেটেড না কিন্তু, ঠিক আছে? এবং নিচের দিকে এসে আর একটা অ্যাপিয়ারেন্স বলে, এটাকে রেড টেল অ্যাপিয়ারেন্স বলে, রেড টেল। এই সব কিছু মিলে তাহলে কি হতে পারে ডায়াগনোসিস? ডায়াগনোসিস কি হতে পারে? কত রোলকে ধরলাম যেন 20 না? জি স্যার। ডায়াগনোসিস কি? এটা কি কার্সিনোমা? কার্সিনোমা, এসোফেজিয়াল কার্সিনোমা। আমরা দেখো দুটো পেশেন্টে ডিসফেজিয়া, দুটারই ভেরিয়াম সলভ এক্সরে করা হয়েছে অ্যাবনরমাল। তাহলে আমরা এক্সরে অ্যাপিয়ারেন্স দেখে এটা ডিফারেন্সিয়েট করতে পারি কোনটা অ্যাকালাসিয়া আর কোনটা এসোফেজিয়াল কার্সিনোমা, ঠিক আছে? এখানে আরো কোশ্চেন হতে পারে রিস্ক ফ্যাক্টর কি কি আছে, তো একটা রিস্ক ফ্যাক্টর বলতে পারবে নাকি এসোফেজিয়াল কার্সিনোমার? স্যার স্মোকিং। প্যাথোলজিতে পড়ানো হয়েছিল বোধহয় এটা। জি স্যার। তারপরে গ্যাস্ট্রোএসোফেজিয়াল Gastroesophageal reflux disease. স্যার ব্যারেট ইসোফেগাস। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, সেটার ইনিশিয়াল যে কমপ্লিকেশন হয় ব্যারেট ইসোফেগাস হয়, মানে লোয়ার ইসোফেগাসে স্কোয়ামাস সেল যেটা থাকে সেটা মেটাপ্লাসিয়া রিপ্লেস হয়, মেটাপ্লাসিয়া হয়। এই ব্যারেট ইসোফেগাস থেকে পরবর্তীতে Echinacea কি স্যার লং টার্ম আর যদি ক্যাফেইন স্যার, ক্যাফেইন। স্যার অ্যাকালেসিয়া থেকেও তো স্যার হতে পারে। অ্যাকালাসিয়া হতে পারে, অ্যাকালাসিয়া একটা রিস্ক ফ্যাক্টর। ওবেসিটি স্যার। স্পেসিফিক এরকম আছে কিনা আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে স্যার নাইট্রেট জাতীয় খাবার খাইলে নাইট্রোসামিন। হাইড্রোসার্নিয়া। হাইড্রোসার্নিয়া হতে পারে। খাবারের মধ্যে কিছু আছে বোধহয় নাইট্রেট কন্টেনিং। হ্যাঁ জি স্যার, নাইট্রেটস। তারপর হচ্ছে স্যার গরম খাবার খেলে, যদি অতিরিক্ত গরম খাবার বেশি গরম খাবার খেলে। পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি গরম চা খায়? তাদের কার্সিনোমার রেট কিন্তু বেশি। জাপান। জাপান না, জাপানে হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা বেশি। ওরা ওদের কোন একটা খাবারের সাথে জন্য সম্পর্ক আছে এটা। স্যার স্মোকি ফিশ স্যার, মাছ পোড়া খায়, মাছ ভাজা খায়। মাছ বেশি খাওয়ার কারণে ওদের গ্যাস্ট্রিক কার্সিনোমা বেশি। আর আমি যতটুকু জানি ইরানে বোধহয় গরম জিনিস বেশি খায়, ওদের ইসোফেজিয়াল কার্সিনোমার রেট বেশি। আচ্ছা 40 মিনিট শেষ হয়ে গেলে এই একই লিংকে ক্লিক করে জয়েন করে ফেলো। আচ্ছা স্কিপ করে যাও, অনেকগুলো স্লাইড আছে, শেষ করতে পারবে না। রোল 25 আছে নাকি? আচ্ছা এটা একটু বলে দিই, এটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিই। এটাও দেখো একই 60 ইয়ার ম্যান এনলাইডমেন্ট প্রেজেন্টেড ডিসফেজিয়া। তো এই এক্স-রে অ্যাপিয়ারেন্সটা একটু অন্যরকম, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। মানে কেমন একটু অ্যাব্রোথাব্রো মনে হচ্ছে। এটাকে বলে শেগি অ্যাপিয়ারেন্স। শেগি মানে উঁচু নিচু, আঁকা বাঁকা, কোকড়ানো, এই টাইপের টার্মগুলো বলা হয়। এখানে দেখো নির্দিষ্ট কোনো শেপ নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এই যে কোথাও কালো কোথাও সাদা, এই পুরা ইরেগুলার অ্যাপিয়ারেন্স, এটাকে বলে শেগি অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটা স্পেসিফিক ফর ইসোফেজিয়াল কি হতে পারে, কেউ বলতে পারবা? ওপেন কোশ্চেন। স্যার ইসোফেজিয়াল ভ্যারিসেস। ভ্যারিস তো সাধারণত নিচের দিকে হয়, লোয়ার ইসোফেগাস হয়, এখানে কিন্তু পুরো ইসোফেগাসই আছে। আর কিছু হতে পারে ডিসফেজিয়ার এলডারলি পেশেন্ট যদি ইমিউনোসাপ্রেসড থাকে, বিশেষ করে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। ক্যান্ডিডিয়াসিস স্যার। ক্যান্ডিডিয়াসিস, ভেরি গুড। ক্যান্ডিডিয়াসিসে এই অ্যাপিয়ারেন্সটা পাওয়া যায়। ক্যান্ডিডিয়াসিস তোমরা মুখের ভিতরে হয়তো পেশেন্ট দেখে থাকতে পারো, ওরাল থ্রাশ যেটা আমরা বলি, ঠিক আছে? ক্যান্ডিডিয়াসিস, তাহলে ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, এটার রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে আছে ইমিউনোসাপ্রেসড যে কোনো কন্ডিশন, ডায়াবেটিস মেলিটাস, এইচআইভি, স্টেরয়েড ইউজ, সাইটোটক্সিক ড্রাগ, যে কোনো ধরনের ক্যান্সার। ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনগুলো থাকলে তাদের ক্ষেত্রে ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ট্রিটমেন্ট কি দিতে হবে তাহলে? ট্রিটমেন্ট স্যার এটার জন্য স্যার নাইস্টেটিন ড্রপ আছে, তারপর মাইকোনাজল ক্রিম আছে, অথবা যদি এটা একটু ডিফারেন্ট। যদি আমরা ওরাল থ্রাশ হয়, লোকালি হয়, তাহলে আমরা লোকাল অ্যান্টিফাঙ্গাল ইউজ করি। কিন্তু যখন ইসোফেগাসে হবে তখন একটা বড় জায়গা জুড়ে এবং সাধারণত সিস্টেমিক টার্বিনাফিন দিব স্যার। এজন্য আমরা সিস্টেমিক ড্রাগ ইউজ করব। সিস্টেমিক ড্রাগ ইউজ করব সোজা কথা। মানে লোকাল ড্রাগে কিন্তু কাজ হবে না। তার ওরাল টার্বিনাফিন সাধারণত ট্যাবলেট। ফ্লুকোনাজল দেই। হ্যাঁ, ফ্লুকোনাজল। জি স্যার। ফ্লুকোনাজল এটা 10 দিন দিতে হবে, 50 মিলিগ্রাম টুয়াইস ডেইলি 10 ডেজ। হ্যাঁ, 10 দিন লং কোর্স। ঠিক আছে, ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস। পরের স্লাইডে চলে যাই। এখানে একটা এন্ডোস্কোপিক ছবি দেওয়া আছে, 60 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্টেড ডিসপ্লেজিয়া, হট অ্যাবনর্মালিটি সিন ইন এন্ডোস্কোপি। এখানে কি দেখা যাচ্ছে? রোল 30 আছে, 30। Variant of esophagus. হ্যাঁ, বলো যে কোনো দিন বলো, সমস্যা নেই। Narrowing of lumen of ন্যারোইং কিন্তু না, এটা এন্ডোস্কোপি। যখন তুমি ক্যামেরাটা তো উপর থেকে ফেলা হয়েছে, ঠিক আছে? যে কোনো জিনিস, একটা রেল লাইনের যদি তুমি এক জায়গায় দাঁড়াও, দূরে দেখবা যে রেল লাইনটা চেপে গেছে, এরকম মনে হয়। আসলে কিন্তু চাপা না, সেই চাপা না এটা। হ্যাঁ, এই লুমেন ছাড়া আর কিছু দেখা যায়? যে সাদা সাদা গেলে কি, এই যে সাদা, এগুলো কি নরমাল না অ্যাবনরমাল? অ্যাবনরমাল স্যার। কি হতে পারে? কি হতে পারে এগুলো? স্যার ফাঙ্গাস হতে পারে স্যার, ক্যান্ডিডিয়াসিস। ভেরি গুড, এটা ক্যান্ডিডিয়াসিস, এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, মাল্টিপল হোয়াইট প্লাক ইন দ্য এসোফেগাস, এটাও ক্যান্ডিডিয়াসিস। হ্যাঁ, বাকি কথাগুলো আমরা অলরেডি আগের স্লাইডে আলাপ করে ফেলছি ক্যান্ডিডিয়াসিস সম্পর্কে। নেক্সট, এটা একটা 60 ইয়ার ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ ডিসপ্লেজিয়া, তার এন্ডোস্কোপি করা হয়েছে। কি দেখা যাচ্ছে এখানে? রোল 1 আছে নাকি? 1 রোল 1 নাই? আছে না নাই? মাস দেখা যাচ্ছে। এটা একটা মাস লেশন দেখা যাচ্ছে, তাই না? এবং মাসটা কি ধরনের, মানে খুব স্মুথ নাকি ইরেগুলার? ইরেগুলার। একটু ইরেগুলার। আবার উপরে দেখো কিছু কিছু ব্লিডিং স্পটও আছে। হ্যাঁ, মাঝে মাঝে কিছু ব্লিডিং স্পট আছে। তাহলে কি লাইকলি ডায়াগনোসিস? রিসিভিজিয়াল কার্সিনোমা স্যার। কার্সিনোমা। তাহলে এন্ডোস্কোপি করলে যদি বিনাইন কোনো টিউমার হয় তাহলে একেবারে স্মুথ আউটলাইন, সেখানে কোনো ব্লিডিং পাওয়া যায় না। আর ইরেগুলার আউটলাইন সাথে ব্লিডিং স্পট, দিস ইজ ভেরি মাচ সাজেস্টিভ অফ এসোফেজিয়াল কার্সিনোমা। এখানে হচ্ছে স্যার সাদা সাদা স্যার, ওগুলা ক্যান্ডিডিয়াসিস। না, এগুলো ক্যান্ডিডিয়াসিস না, এগুলো যে ফ্লুইড জমে হয়েছে। হ্যাঁ, ক্যান্ডিডিয়াসিস হলে সাধারণত ওয়ালের সাথে প্লাগ হিসাবে লাগানো থাকে, এগুলো ফ্লুইড জমলে এরকম হতে পারে। ওরাল থ্রাশ, এটা হয়তো সবাই হয়তো অলরেডি কোনো পেশেন্ট দেখে ফেলছে। মুখের ভিতরে থ্রাশ থাকলে এরকম দেখা যেতে পারে। এখানে একটা সিনারিও, 20 ইয়ার্স ওল্ড গার্ল প্রেজেন্টেড উইথ ডিসপ্লেজিয়া। এখানে এসোফেগাসে কি দেখা যাচ্ছে? স্যার ভেরি ন্যারোইং স্যার। স্যার ফার্স্ট হোল এসোফেগাস ন্যারোইং স্যার। এখানে হোল এসোফেগাস ন্যারোইং, এখান থেকে আর উপর থেকে শেষ পর্যন্ত পুরোটা ন্যারোইং। এরকম ন্যারোইং কি হতে পারে? ইয়াং গার্ল, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, দ্য স্ট্রিকচার। এত বটে স্ট্রাকচারটা কি ধরে, কি কারণে হতে পারে এরকম? কনজেনিটাল হতে পারে স্যার। এটা কনজেনিটাল এত লম্বা চাগাস স্যার, চাগাস ডিজিজ স্যার। চাগাস 20 ইয়ার্স। চাগাস ডিজিজে তো ইয়ে হয়, ওই যে একালাশিয়ার মতো প্রেজেন্টেশন হয়, নিচে ন্যারোইং থাকে, উপরে ডাইলেটেশন থাকে। চাগাস ডিজিজে যে নার্ভের যে প্লেক্সাস থাকে সেটা ইনজুরি হওয়ার কারণে একালাশিয়া ডেভেলপ করে। কোনো পয়জনিং হতে পারে? পয়জনিং পয়জনিং এ হইতে পারে স্যার। পয়জনিং পয়জনিং এ হইতে পারে। কি পয়জনিং? কি স্যার পয়জনিং? হারপিক। হ্যাঁ, করোসিভ পয়জনিং। করোসিভ কোন জি সাবস্টেন্স। স্যার হারপিক যদি কেউ খায় স্যার। হারপিক, তারপরে হচ্ছে অ্যাসিড, যে কোনো ধরনের অ্যাসিড, যে ব্যাটারির ভিতরে অ্যাসিড দেয়, জি স্যার। যে কোনো ধরনের করোসিভ খেলে তাদের কিন্তু এরকম হোল লেন্থ অফ দ্য এসোফেগাস স্ট্রাকচার ডেভেলপ করতে পারে। তাহলে আমরা অনেকগুলো ছবি দেখলাম যে সবারই ডিসপ্লেজিয়া, কিন্তু শুধুমাত্র এক্সরে করে আমরা একটা আইডিয়া পেতে পারি বিভিন্ন ধরনের এটিওলজি।
আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের। তোমরা হয়তো ফেসবুক গ্রুপে কেউ দেখে থাকতে পারো, এখানে আমার যে ফেসবুক গ্রুপ আছে ওখানে একজন শেয়ার করছিল, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এই পেশেন্টটা 20 ইয়ার্স ওল্ড, সরি এখানে ভুল আছে, এটা গার্ল হবে, হ্যাঁ এটা গার্ল প্রেজেন্টেড উইথ ভমিটিং। তার এন্ডোস্কোপিতে এই জিনিস পাওয়া গেছে। কি দেখা যাচ্ছে, কোনো আইডিয়া করতে পারো? এটা কি ফিউটার মেমব্রেন? স্যার ফাইব্রোসিস স্যার, এটা কি না, স্যার। এটা ফাইব্রোসিস ডেভেলপ করেছে? স্যার এটা হচ্ছে স্যার, এটা ভিজুয়ার স্যার, ভিজুয়ার চুল স্যার, চুল এগুলো স্যার। বিজয় গুড। কে বললা? সালমান? স্যার সালমান স্যার, আমি স্যার। ভালো আইডিয়া আছে, দেখা যায়। এখানে দেখা চুল দেখা যাচ্ছে, অনেকগুলো বোঝা যায় যে কালো কালো চুল, এই যে সুতার মতো যে দেখা যায় কালো কালো, এগুলো হচ্ছে চুল। হ্যাঁ স্যার, চুলের সাথে আনুষঙ্গিক যে ফ্লুইড থাকে বা আরো কিছু টিস্যু জমে এরকম একটা অ্যাপিয়ারেন্স হচ্ছে, এটাকে বলে ট্রাইকোভিজুয়াল। হ্যাঁ, এটা তোমাদের কিন্তু পরীক্ষার সময় লাগবে না আর কি, জাস্ট সামনে আসলে এই জন্য তোমাদের দেখে দিলাম। বানানটা ভুল হইতে পারে, কঠিন নাম। হ্যাঁ, এরকম একটা ইয়ে আছে বোধ হয়। হ্যাঁ, মানে কিছু কিছু সাইকিয়াট্রিক পেশেন্ট আছে, মানসিক রোগী, তারা মাথার চুল মানে টেনে ছিঁড়ে ফেলে, নিজের মাথার চুল টেনে টেনে উঠায়, তারপরে সেটা খায়। বুঝা গেছে? চুল যে উঠায় সেটাকে বলে ট্রাইকোটিলোমেনিয়া, একটা সাইকিয়াট্রিক টার্ম আছে, ট্রাইকোটিলোমেনিয়া। ট্রাইকোটিলোমেনিয়া চুলের সাথে রিলেটেড, এটাকে বলা হয় ট্রাইকো বলা হয়, ট্রাইকোটিলোমেনিয়া। আর চুল খায় এটাকে বলে ট্রাইকোটিলোফেজিয়া। আর এই সব মিলিয়ে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে ট্রাইকোভিজুয়াল। একটা সাইকিয়াট্রিক পেশেন্টদের সাধারণত এগুলো হয়। এটা 15 ইয়ার্স ওল্ড বয় প্রেজেন্টেড উইথ ডিসপেজিয়া। এটা একটু বলে দিই, না ধরলাম। এটা হচ্ছে একেবারে এসোফেগাসের উপর দিকে ফ্যারিংসের এখানে দেখা যাচ্ছে একটা ডাইলেটেশন। হ্যাঁ, এটাকে বলে ফ্যারেঞ্জিয়াল পাউস। এটা কনজেনিটাল একটা অ্যানোমালি, ইয়াং পেশেন্ট ডিসপেজিয়া নিয়ে প্রেজেন্ট করে। ফ্যারেঞ্জিয়াল পাউস এটা ডায়াগনোস করার ইম্পর্টেন্স হচ্ছে এখানে কিন্তু এন্ডোস্কোপি করা যায় না। এন্ডোস্কোপি করতে গেলে এই পাউসের এখানে এন্ডোস্কোপ ঢুকবে না এবং পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, ফ্যারেঞ্জিয়াল পাউস। সেখানে আমরা আরেকটা এক্সরে। 20 years old girl has presented with abdominal pain and chronic diarrhea for 2 years. She is diabetic for 1 year. জি স্যার। 20 years old girl, তার হচ্ছে ডায়াবেটিস আছে এবং ক্রনিক ডায়রিয়া আছে 2 বছর এবং পেটে ব্যথা আছে। তার একটা পেটের এক্সরে করা হয়েছে। এক্সরের মধ্যে অ্যাবনর্মাল কি দেখা যাচ্ছে? তানভীর আমিরাত, বলো দেখি। তানভীর আমিরাত, দেখতেছি স্যার। জি স্যার, দেখতেছি স্যার। একটা এক্সরেটা দেখো, কোনো অ্যাবনর্মাল কি চোখে পড়ে? অনেক গ্যাস দেখা যাচ্ছে, অ্যাকুমুলেশন অফ গ্যাস। গ্যাস তো থাকবে, গ্যাস তো সবারই থাকে, বাড়তি কি আছে? আচ্ছা, ওপেন থাকলো যে কেউ কারো চোখে কিছু করলে বলো। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন তো বলা যাচ্ছে না, এখন তো মাল্টিপল ফ্লুইড লেভেল থাকবে, ফ্লুইড লেভেল তো বোঝা যাচ্ছে না। এই যে গ্যাস শ্যাডো স্যার লিভার কি কিছুটা বড়? হ্যাঁ, না না, কোনটা বড়? লিভার কি কিছুটা বড়? লিভার লিভার বড় বলা যাবে না, এটা তো লিভারের আউটলাইন, বড় বলা যাচ্ছে না। এছাড়া আর কি আছে? আচ্ছা, অ্যাবডোমিনাল পেইন আর ক্রনিক ডায়রিয়া, এই সেটা যদি চিন্তা করি তাহলে আর কি হতে পারে? সাথে ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলে অ্যাবডোমেনের সাথে কোন অর্গানের সাথে রিলেশন থাকতে পারে? প্যানক্রিয়াস স্যার। প্যানক্রিয়াস স্যার। পরীক্ষার সময় কিছু ট্রিক থাকে যে ডায়াবেটিস, অ্যাবডোমিনাল পেইন আছে, ডায়াবেটিস আছে, তাহলে অ্যাবডোমিনের কোন জিনিসটার সাথে আমরা চিন্তা করব? প্যানক্রিয়াসের মধ্যে কিছু দেখা যায় প্যানক্রিয়াটিক এরিয়াতে? স্যার সাদা সাদা স্টোনের মতো স্যার, স্যার কিছুটা। স্যার গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে স্যার।
একটু থাকবে, এই যে স্টোন দেখা যাচ্ছে, দেখো এই যে সাদা দেখা যায়, জি, স্যার। এগুলো থাকে না, এটা স্টোন, এটা জি স্টোন। স্যার, প্যানক্রিয়াটিক স্টোন। এখানে অনেকগুলো স্টোন আছে, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক স্টোন বা ক্যালসিফিকেশন বলা হয় আর কি। তাহলে মাল্টিপল ক্যালসিফাইড শ্যাডো ইন দা প্যানক্রিয়াটিক এরিয়া। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে মনে হয়। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, গুড। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে সেখান থেকে পেশেন্টের ডায়াবেটিস এবং ডায়রিয়া, মানে এন্ডোক্রাইন ফাংশন ইম্পেয়ার্ড হয়, এর জন্য ডায়াবেটিস হয়। আর এক্সোক্রাইন ফাংশন ইম্পেয়ার্ড থাকার কারণে ডায়রিয়া ডেভেলপ করে, তাই না? যেহেতু ফুডগুলার ডাইজেশন হতে পারে না এনজাইম ডেফিসিয়েন্সির জন্য। তাহলে সেটাগুলো বোঝা গেছে তো? জি স্যার। আচ্ছা, প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, এজন্য তোমার মনে রাখবে যে কোনো ইয়াং পেশেন্ট, অল্প বয়স্ক পেশেন্ট যদি ক্রনিক ডায়রিয়া এবং ডায়াবেটিস নিয়ে আসে, অবশ্যই তার একটা অ্যাবডোমিনাল এক্সরে করে দেখতে হবে প্যানক্রিয়াসে ক্যালসিফিকেশন আছে কিনা। স্যার এটা স্যার একটা ল্যাটারাল ভিউ করলেও স্যার ভালো হইতো স্যার, কারণ স্যার স্পাইনের মানে একটা শ্যাডো পড়ে গেছে স্যার স্টোন গুলার উপরে। এটা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন, এটা এপি ভিউতেই ভালো বোঝা যায় আর কি। হ্যাঁ, ল্যাটারাল করলে জি স্যার। ভার্টি প্রেসার তো আবার ল্যাপ হয়ে যাবে, বুঝতে পারবে না, ভালো না বোঝা জি যাচ্ছে। স্যার, বুঝতে পারছি। জি স্যার। প্যানক্রিয়াসটা তো এদিকে লম্বা থাকে, তাই না? এজন্য এই ভিউতে ক্যালসিফিকেশনটা ভালো বুঝবে। জি স্যার। তাহলে যদি এরকম স্টোন থাকে, তাহলে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটার একটা নাম আছে, কি নাম? ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের অনেকগুলো কজ আছে। ডেভিডসনের একটা চার্ট দেওয়া আছে, তোমাদের লেকচারও তো হয়েছে বোধহয়, তাই না? জি স্যার। আছে না একটা টাইগারও, ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কজ হিসেবে আছে না, এটা না বলা হয় নাই? আচ্ছা ঠিক আছে, ওদিকে যাচ্ছি না, আমাদের সময় কম, 10টার মধ্যে শেষ করতে হবে। এই ক্যালসিফিকেশন থাকলে সেটাকে বলা হয় এফসিপিডি। এফসিপিডি, ফাইব্রো ক্যালসিফিক প্যানক্রিয়াটিক ডিজিজ। ফাইব্রোসিস হয়, ক্যালসিফিকেশন হয়, এই জন্য একসাথে বলা হয় ফাইব্রো ক্যালসিফিক প্যানক্রিয়াটিক ডিজিজ। এরকম একটা এক্সরে থাকলে পরে রিলেটেড কোশ্চেন হতে পারে যে আর কি কি প্রেজেন্টেশন হতে পারে। পেশেন্টের ওয়েট লস থাকবে, অ্যাবডোমিনাল পেন থাকবে, অ্যাবডোমিনাল পেনের ক্যারেক্টার কিরকম থাকবে, অ্যাবডোমিনাল পেনের ক্যারেক্টার কিরকম থাকে, রিলিভ হয় কিভাবে, কোন পজিশনে রিলিভ হয়। স্যার সিজদা অবস্থায় স্যার মোহামেডান পজিশন, মোহামেডান স্পেয়ার পজিশন সংক্ষেপে ভালো, মানে এমনিতে সিজদার মতো স্যার। ফরওয়ার্ড, সামনের দিকে ঝুঁকে থাকলে তার ইয়ে হবে আর কি, ব্যথা কম থাকবে। তাহলে এরকম এক্সরে দেখলে বুঝবা তো ক্যালসিফিকেশন থাকলে। জি স্যার। এখানে আরেকটা এক্সরে, এখানে ছোট ছোট অনেকগুলো দেখা যাচ্ছে, হাজার হাজার, তাই না? অনেকগুলো জি স্যার। স্যার। এই পুরোটাই ক্যালসিফিকেশন। এই যে এইটা, আচ্ছা ঠিক আছে, অ্যাবডোমিনের একটা, এটা আলাপ না করলাম, স্কিপ করে যাই, জরুরি কিছু না। এটা কি ইনভেস্টিগেশন যে ছবিটা দেখা যাচ্ছে? স্যার এখানে লিভারে স্যার কোনো একটা মাছ দেখা যাচ্ছে স্যার। সিটি স্ক্যান, সিটি স্ক্যানে লিভার একটা মাছ দেখা যাচ্ছে, এটা বলে মিক্সড ডেনসিটি মাছ। এই যে এই সাদা সাদা গুলো একটু হাইপার ডেন্স, মাঝখানে আবার হাইপোডেন্স আছে, যে কালো কালো পার্টগুলো। হ্যাঁ, তাহলে মিক্সড ডেনসিটি মাছ ইন দা লিভার, এটা মিক্সড ডেনসিটি। শুধু কালো থাকলে, যদি পুরোটা শুধু কালো থাকে তাহলে হাইপোডেন্স বলা হয়, আর সাদা বেশি হলে হাইপার ডেন্স বলা হয়। আর দুটো যদি একসাথে থাকে তাহলে মিক্সড ডেন্স, মিক্সড ডেনসিটি। তাহলে এরকম যদি একটা সলিড মাস থাকে, তাহলে ডায়াগনোসিস কি হতে পারে? স্যার হেপাটোসেলুলার কার্সিনোমার দিকে। হেপাটোসেলুলার কার্সিনোমা, সিঙ্গেল লিশন, এটা ডিডি হিসাবে আসবে, সেকেন্ডারি ইন দ্য লিভার, মানে হেপাটোকলোনিক কার্সিনোমা, লিভার একটা মেটাস্টেজ, সেটার অ্যাপিয়ারেন্স এরকম হতে পারে। একটা লিভার অ্যাবসেস একটা ডিডি হিসাবে আসে, কিন্তু লিভার অ্যাবসেসের আউটলাইন গুলো সাধারণত খুব স্মুথ থাকে। হ্যাঁ, এজন্য এই সিটি স্ক্যানের ডিটিতে আসবে না। সিটি স্ক্যান তো তোমাদের কখনো পড়ানো হয় না। সিটি স্ক্যানের যে ভিউটা, মানে স্ট্রাকচার গুলো যেগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে লিভার। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে লিভার, ঠিক আছে? এটা কি? এটা স্প্লিন, ঠিক আছে? আর এই যে ভার্টিব্রা তো চিনতেছে, এটা ভার্টিব্রা, ভার্টিব্রার পিছনের পার্ট, এটা স্পাইনাল কর্ড। এটা কি? অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এটা
আর যে মাঝখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো স্টমাক বা ইন্টেস্টাইনাল কিছু পার্ট দেখা যাচ্ছে, পিছনের দিকে এগুলো সব মাসেল, হ্যাঁ মাসেল। মানে সিটি স্ক্যান যখন আমরা রিড করি তখন ধরতে হবে পেশেন্টটার পায়ের দিক থেকে রিড করা হয়, এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, মানে পেশেন্টটা ওইদিকে মাথা দিয়ে চিত হয়ে শুয়ে আছে এরকম মানে ধরে নিতে হবে আর কি, রাইট লেফট বোঝার জন্য। তাহলে এটা হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে কোশ্চেন আসতে পারে যে কয়েকটা রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর কে বলতে পারবা কি কি কারণে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে? স্যার Chronic viral hepatitis C, লিভার সিরোসিস থেকে আসতে পারে স্যার chronic liver disease, কার্সিনোমা। আমরা বলছি। আর হেপাটাইটিস স্যার নন Chronic liver অ্যালকোহলিক disease. লিভার ডিজিজ থেকে আসতে পারে স্যার। non-proliferative liver disease, স্যার অ্যালকোহল কনজাম্পশন যদি অনেকদিন হয়। অ্যালকোহল স্যার অনেকদিন যদি অ্যালকোহল মানে কমন হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলা কিন্তু সিরোসিস না হয়েও হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। অনেকে দেখবে হেপাটাইটিস বি এর ক্যারিয়ার বেসিক্যালি পজিটিভ আর কোনো অ্যাবনরমালিটি তার ইনভেস্টিগেশন নাই, এদেরও কিন্তু দীর্ঘদিন পরে হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। আর একটা ফাঙ্গাল টক্সিনের সাথে রিলেশন আছে, সেই টক্সিনটার নাম কি? অ্যাফলাটক্সিন স্যার। আফলাটক্সিন, আফলাটক্সিন স্যার, অ্যাসপারজিলাস ফ্লেভাস, তাই না? অ্যাসপারজিলাস ফ্লেভাস। অ্যাসপারজিলাস ফ্লেভাস, সেটা সাধারণত যে টক্সিন তৈরি করে সেই টক্সিনটাও কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর। এখানে একটা 60-year-old man presented with abdominal pain, এখানে সিটি স্ক্যানে কি দেখা যাচ্ছে? এই এগুলা মাল্টিপল মাস স্যার, মাল্টিপল লিভারে মাস অনেকগুলো দেখা যাচ্ছে স্যার। মাল্টিপল, এটা হাইপোটেনশন, মাল্টিপল হাইপোটেনস লিশন। তাহলে এটার লাইকলি ডায়াগনোসিস কি? স্যার এটা স্যার হেপাটোসেলুলার কার্সিনোমা ফ্রম অরিজিনেটিং ফ্রম সিরোসিস, লিভার সিরোসিস স্যার। এখানে হচ্ছে liver মাল্টিপল cirrhosis, থাকবে, মাল্টিপল থাকলে তখন Amoebic মেটাস্টেসিস চিন্তা করতে হবে, মেটাস্টেসিস। জি স্যার। সিরোসিসে লিভার ছোট হয়, মেটাস্টেসিস এটাকে এক কথায় সেকেন্ডারি ইন দ্য লিভার। এটা তোমার গ্যাস্ট্রিক কার্সিনোমা থেকে আসতে পারে, কোলোনিক কার্সিনোমা থেকে আসতে পারে, মানে প্রাইমারি সাইট অন্য জায়গায়, লিভারে স্যার মেটাস্টেসিস। এটা মেটাস্টেসিস হয়েছে কেমনে বুঝলাম স্যার, শুনতে পারিনি, আমার একটু বলবেন? মাল্টিপল এই যে হাইপোইটিক ইরেগুলার লিশন, ইরেগুলার, তবে মাল্টিপল লিভার অ্যাবসেসেও কিন্তু এরকম হতে পারে, তবে লিভার অ্যাবসেসের আউটলাইন গুলো আরো সুন্দর থাকে আর এতগুলো সাধারণত থাকে না আর কি। হ্যাঁ, যখন একটা সিটি স্ক্যানে মাল্টিপল এরকম লিশন দেখবা, এটা প্রথম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সেকেন্ডারি ইন দ্য লিভার। তো কমন সাইট হচ্ছে মানে স্টমাক এবং কোলন। স্যার এটা লিভার সিরোসিস কেন হলো না? লিভার সিরোসিস তো মাল্টিপল স্যার কিভাবে? সিরোসিসে এরকম মাল্টিপল হাইপোইটিক লিশন থাকবে না, সিরোসিসে হয় লিভারটা ইরেগুলার হয়, হ্যাঁ, এবং তার টোটাল ডেনসিটিটা চেঞ্জ হয়, ডেনসিটি টোটাল ডেনসিটিটা চেঞ্জ হয়। সিরোসিসে লিভারটা একটু ছোট হয়ে যাবে না স্যার? লিভার ছোট হবে, ওটা তো লাস্টের স্টেজে। লিভার ইনিশিয়ালি বড় হয়, পরের দিকে ছোট হয়। জি স্যার, জি স্যার। ছোট বড় দিয়ে খুব একটা ডিফারেন্সিয়েট করা যাবে না, তবে ছোট থাকলে সিরোসিসের ফেভারে যাবে, কিন্তু যদি নরমাল থাকে সেটা সিরোসিস হতে পারে, অন্য কিছু হতে পারে। জি স্যার। আমি জাস্ট তোমরা ছবিটা দেখে রাখো, এরকম অ্যাপিয়ারেন্স, এটা লাইকলি মাল্টিপল মেটাস্টেসিস ফ্রম আদার সাইড। এটা একটা ছবি। আচ্ছা, এখানে দেখা অনেক বড় বড় হাইপোইটিক লিশন দেখা যাচ্ছে, কিন্তু মার্জিন গুলা বেশ রেগুলার, অনেক বড় লিশন কিন্তু মার্জিন রেগুলার, ঠিক আছে অনেক। হ্যাঁ, লিভার অ্যাবসেস স্যার। না এটা হলো লিভার, আর এটা কি? এটা স্প্লিন স্যার। না, এটা স্প্লিন না, এটা লেভেলের উপর, তোমাদের অবশ্য বোঝার কথা না, এটা হচ্ছে কিডনি। নিচের দিকে একটা পুরো অ্যাবডোমেনের একটা স্লাইড দেখলে বুঝতে পারতাম, এটা কিডনি। কিডনির মধ্যে এরকম মাল্টিপল হাইপোইটিক লিশন আছে, হাইপোটেনশন। জি স্যার। কিডনিতেও এরকম মাল্টিপল লিশন, লিভারও লিশন, এটা বোধহয় স্প্লিন, স্প্লিনের মধ্যে আছে। তাহলে লিভার, স্প্লিন, কিডনি তিনটাতে একসাথে এরকম মাল্টিপল হাইপোটেনশন লিশন আছে, কি হতে পারে ডায়াগনোসিস? এটা আমি বলে দিই, এটা হচ্ছে সিস্ট। হ্যাঁ, অনেকগুলো সিস্ট আছে, লিভারেও সিস্ট, কিডনিতেও সিস্ট, স্প্লিনেও সিস্ট। তাহলে ডায়াগনোসিস কি? কিডনিতে মাল্টিপল সিস্ট থাকে, কোন অ্যামিবিক স্যার, অ্যামিবিক লিভার অ্যাবসেস স্যার। অ্যামিবিকে তো কিডনিতে যাবে না,
না না হাইড্রাটিক কিডনি সিস্ট লিভার স্যার স্প্লিন কে স্যার কিডনি লিভার স্প্লিন কে তিনটাকে ইনভলভ করতে পারে এমন ডিজিজ তো স্যার টিউবারকুলোসিস আছে, কিন্তু হাইড্রাটিক সিস্ট হতে পারে না হাইড্রেটেড সিস্ট কেন কিডনি কে কিডনি ডিজিজ চিন্তা করো, কোন কিডনি ডিজিজ আছে যেরকম পলিসিস্টিক কিডনি স্যার, পলিসিস্টিক কিডনি ডিজিজ, ভেরি গুড। এটাকে বলে এডিপিকেডি। হ্যাঁ স্যার এতদিন স্যার জানতাম স্যার পলিসিস্টিক কিডনি ডিজিজে খালি স্যার কিডনিতে ম্যানিফেস্টেশন হয় আর ব্রেইনে হইছে ঠিক আছে। কতটুকু জানতাম স্যার। এখানে পলিসিস্টিক কিডনি ডিজিজ কিডনিতেও থাকতে পারে, কিডনি এবং লিভারে থাকতে পারে, কিডনি লিভার স্প্লিন তিনটাতেই থাকতে পারে। হ্যাঁ লিভার বুঝতে পারছি স্যার। অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি এন্ড লিভার ডিজিজ সেটাও বলতে পারো। এই পেশেন্টের কমপ্লিকেশন অনেক কথা আসতে পারে, যে ব্রেনে পেরিয়ার নিউরন থাকে, সেখানে আফটার সাবারাকনাল হেমোরেজ নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং পেশেন্ট রেনাল ফেলিয়ার নিয়ে প্রেজেন্ট করতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ। তাহলে এটা অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ কোন ধরনের? জেনেটিক্যালি অটোজোমাল না এক্স লিঙ্কড নাকি? অটোসোমাল ডমিনেন্ট স্যার। স্যার ডমিনেন্ট স্যার, এটা স্যার অটোসোমাল ডমিনেন্ট স্যার। এডিপিকে ডিজিজ এটাকে অনেকে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে, অটোজোমাল ডমিনেন্ট। আচ্ছা এটা তারও ভালো বোঝা যাচ্ছে। এখানে এটা হচ্ছে কিডনি মাল্টিপল সিস্ট, এখানে লিভারের মধ্যে মাল্টিপল সিস্ট। 50-year-old man, emergency room, severe upper abdominal pain. কি দেখা যাচ্ছে? কোন অ্যাবনর্মালিটি? অ্যাবডোমিনাল পেন নিয়ে প্রেজেন্ট করছে, এক্সরে করা হয়েছে অ্যাবডোমিনের, সাথে চেস্টের এক্সরে আছে। কায়ুম মিয়া বলো দেখি, কায়ুম মিয়া। স্যার বাকি সবাই দেখতে থাকো, কায়ুম মিয়া না পারলে অন্য একজন বলবে। স্যার এলিভেটেড ডায়াফ্রাম স্যার, এলিভেটেড ডায়াফ্রাম যার কারণে স্যার এটা হেপাটোমেগালি স্যার। এলিভেটেড ডায়াফ্রাম ওই রকম খুব সিগনিফিকেন্ট না, কিছুটা আছে, কিন্তু এটার জন্য তার পেটে ব্যথা হবে। বলতে পারি স্যার? হ্যাঁ বলো। বলতে পারি স্যার? স্যার এখানে স্যার গ্যাস্ট্রিক পারফোরেশনের টেস্ট স্যার, গ্যাস্ট্রিক শ্যাডোটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু দেখো যে ডায়াফ্রাম যে আছে, ডায়াফ্রামের নিচে যে একটা ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে, ঠিক আছে? জি স্যার। খুব অল্প পরিমাণ, বড় হলে তো সবাই বুঝবে, কিন্তু এরকম এক্সরে কিন্তু মিস করা যাবে না। এই যে একটা ক্রিসেন্ট্রিক গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে, এবং এই পাশে দেখো এই যে স্টোমাকের যে গ্যাস, তার উপরে আলাদা একটা গ্যাস শ্যাডো বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে পারফোরেশন অফ, সার্জারিতে সংক্ষেপে লেখা হয় পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ডিসকাস। এক কথা বলা হয় নিউমোপেরিটোনিয়াম। নিউমোপেরিটোনিয়ামের অনেক কাজ আছে, যে কোনো জায়গায় পারফোরেশন হলে হতে পারে। এটা হতে পারে আইলিয়াল পারফোরেশন ফ্রম টাইফয়েড, পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন, গলব্লাডার পারফোরেশন, যে কোনো পারফোরেশনেই এরকম নিউমোপেরিটোনিয়াম নিয়ে প্রেজেন্ট করতে পারে। জিনিসটা সবাই বুঝছো তো? গ্যাস যেটা, জি স্যার বুঝছি স্যার। মানে ফ্রি গ্যাস শ্যাডো আন্ডার বোথ ডোম অফ ডায়াফ্রাম। এটা অ্যাকচুয়ালি সার্জিক্যাল কেস। হ্যাঁ সার্জারিতে তোমাদের হয়তো দেখাবে আর ওইগুলা। এই এক্সরেটা ভালো বোঝা যাচ্ছে, অনেক বড় গ্যাস শ্যাডো। হ্যাঁ এই যে আচ্ছা, এটা অবশ্য এই সপ্তাহে যে লেকচার আছে তার মধ্যে পড়ে না, তবু বলো দেখি। একটা কোশ্চেনটা অবশ্য পরিগ্রাজুয়েট টাইপের, একটু পরে দেয়। একটা পেশেন্ট সাডেন সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসলো তোমার কাছে। আচ্ছা, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেন রেডিয়েটিং টু দ্য ব্যাক, তাহলে কি ডায়াগনোসিস কি? আপার অ্যাবডোমিনাল পেন রেডিয়েটিং টু ব্যাক উইথ ভমিটিং। অ্যাকিউট অ্যাবডোমিনাল স্যার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস স্যার, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর রোগীর যদি এরকম একটা জিনিস দেখো, যে হাতের মধ্যে গোটা গোটা দেখা যাচ্ছে গামাচির মতো, এখানেও আছে এলবোতে, আর এটা হলো হাতে, কি হতে পারে? কারো কোনো ধারণা আছে? ওপেন কোশ্চেন। আচ্ছা একটু বলে দিই, মেটাবলিক অ্যাবনরমালিটি, ব্লাডের কোন জিনিসটা বেশি থাকলে স্কিনে এরকম লিশন হতে পারে? কোলেস্টেরল স্যার। কোলেস্টেরল, ভেরি। কোলেস্টেরলের কাছাকাছি, ঠিক কোলেস্টেরল না, স্পেসিফিক কোন পার্টটা? পিএইচ স্যার। ট্রাইগ্লিসারাইড স্যার, ট্রাইসাইক্লিসারাইড। ভেরি গুড। ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে তাদের কিন্তু প্যানক্রিয়াটাইটিসের রিস্ক বেশি থাকে, ঠিক আছে? আর স্কিনে যে লিশনটা হয়, ট্রাইগ্লিসারাইড বেশি জমলে, তোমরা এর কথাটা জানো, জ্যান্থেলাজমা, যেটা চোখে কোনায় জমে, এটা বলা চোখে হয় জি স্যার। স্যার, জ্যান্থেলাজমা। ওটা হলো কোলেস্টেরল বেশি হলে হয়। আর ট্রাইগ্লিসারাইড বেশি হলে চোখের কোনায় জমে না, তখন যে এলবো এক্সটেনশন সারফেস গুলোতে এরকম হয়। এটার নাম কি?
এটা ওই জ্যান্থোলাজমের কাছাকাছি, জ্যান্থোমা বলা হয়, ইরাপটিভ জ্যান্থোমা। ইরাপটিভ জ্যান্থোমা বলা হয়, ইরাপটিভ জ্যান্থোমা। ছবিটা একটা দেখালাম জাস্ট, যে একবার দেখলে মনে থাকবে, ভবিষ্যতে যদি কখনো পেশেন্ট দেখো তাহলে যেন বুঝতে পারো, নাহলে তো অনেকে ঘামাচি বলে চালাই দেবে, বুঝছো না? তাহলে বাকি কোশ্চেনের আলাপ না করলাম, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস থেকে এই রিলেটেড কোশ্চেন থাকতে পারে। স্যার আমাদের তো স্যার এই পেশেন্ট গুলা স্যার দেখা লাগবে স্যার, আমাদের স্যার কি হবে স্যার, আমরা তো দেখতে পারতেছি না স্যার। শেয়ার করবা, এখন ভাগ্য যেদিকে নিয়ে যায় সেদিকে যেতে হবে আর কি। স্যার তাহলে তো স্যার ক্লিনিশিয়ান ভালো হইতে পারবো না স্যার, ক্লিনিশিয়ান তো স্যার যে আপাতত ছবি দেখাচ্ছে, ছবি দেখার আগে পেশেন্ট যখন সামনে আসবে তখন যেন ছবির কথা মনে পড়ে আর কি, যে স্যার জি, ছবিটা স্যার। দেখাচ্ছে সেটার মতো মিলে। জি স্যার। এগুলো কিন্তু কমনলি পাওয়া যায় না, হ্যাঁ কমনলি পাওয়া যায় জি না। স্যার। আমি হয়তো সারা জীবনে 2টা পেশেন্ট বোধহয় দেখছি আর কি, হ্যাঁ ইরাপটিভ জ্যান্থোমা। আচ্ছা, এটার আর কিছু লেখা হয় নাই, এখানেও দেখা হয় যে এলবোর মধ্যে একটা ইয়ে দেখা যাচ্ছে, একটা নোডুলের মতো দেখা যাচ্ছে। এটা অনেক কিছু হতে পারে, কিন্তু এই পেশেন্টটা ছিল ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া, ঠিক আছে? এটা একটা জ্যান্থোমা। লাইপোমা হওয়ার চান্স থাকতে পারে না স্যার? লাইপোমা হওয়ার চান্স থাকে, ডিডি আসবে। এবং এই পেশেন্টের একটু বড় করে নিলে চোখটা দেখা যাচ্ছে, চোখের ছবিটা পরে দেখানো হয়েছে, চোখের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে? স্যার এই যে স্যার উইলসন ডিজিজ স্যার, উইলসন ডিজিজ স্যার। উইলসন না, এটা হচ্ছে আর্কাস। এই যে নিচে যে সাদা দাগটা দেখা যায়, এই সাদা পার্টটা নরমালি থাকে না, এটা হচ্ছে কর্নিয়াল আর্কাস। কর্নিয়াল আর্কাসের অনেকগুলো কজ আছে, তার মধ্যে জ্যান্থোমা একটা, হ্যাঁ হাইপারকোলেস্টেরোলেমিয়া একটা। আচ্ছা 10টা তো বাজে, তাহলে শেষ করে দিই, পরে স্যার এসে পরে ওয়েট করবেন, হ্যাঁ? জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আচ্ছা আমাদের কাইন্ডলি দিয়ে দিন স্যার পিডিএফ টা। একটু 1 মিনিট আমি জাস্ট স্লাইডগুলো রান করে যাই। আর কি ছিল, এটা যে কর্নিয়াল আর্কাস, নরমাল চোখে এরকম থাকে না, কর্নিয়াল আর্কাস হলে। হাইপারকোলেস্টেরোলেমিয়াতে এরকম যে টেন্ডনের মধ্যে এরকম সোয়েলিং থাকলে এটাকে আমরা বলি টেন্ডন জ্যান্থোমা। আচ্ছা, একটা ইউরিনের রিপোর্ট ছিল, অ্যাবডোমিনাল এক্সরে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, গলস্টোন, ক্যাপসুল এন্ডোস্কোপি নাম শুনছেন? এরকম একটা ক্যাপসুল খাওয়ানো হয়। জি স্যার। এটা থেকে কিন্তু ভিতরের ছবি তুলে নিয়ে আসে, এটাকে ক্যাপসুল এন্ডোস্কোপি বলা হয়। ইআরসিপি, বেরিয়াম ইনেমা, এখানে যে ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে, কোলনিক কার্সিনোমা, অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স বলে। অ্যাপেল খেয়ে ফেলে দিলে যে কোর থাকে সেটার মতো ফিলিং ডিফেক্ট, কোলনিক কার্সিনোমাতে হয়। এটা অ্যাপেল কোর ডিফেক্ট। এটা একটা রেনাল স্টোন দেখা যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্তই, তাহলে পরের ক্লাস শুরু হয়ে যাবে। ক্যাপ্টেন, তুমি যে পার্সেন্টেজ নিয়ে স্যার আমি পার্সেন্টেজটা আপনাকে কিছু দিই স্যার, আমাদের কি পিডিএফ টা কাইন্ডলি দিতে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, রাখি তাহলে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।